খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া ইরান, ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি। যুদ্ধ নিয়ে প্রতিবাদ করায় নিজেদের সেনার হাত ভেঙে দিল যুক্তরাষ্ট্র। একের পর এক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে কুয়েত, আমেরিকা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে ঘি ঢাললেন কিম জং উন, গুড়িয়ে দিলেন বিশাল নৌজাহাজ। স্টারলিংক বন্ধ হওয়ায় বিকল্প 5G বেলুন উড়ালো রাশিয়া। তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের গুঞ্জন, আফগান পাকিস্তান দ্বন্দ্বে নতুন মোড়। ইরানের সর্বোচ্চ নেতার আসনে খামেনি পুত্র মোস্তফা, চেয়ারে বসেই পেলেন হুমকি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছে আমি সুপ্তি রায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দর্শক, কি ছিল সেই হুঁশিয়ারি জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেন, তার এই হত্যাকাণ্ডে তোমাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিতে প্রলুব্ধ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায্য যুদ্ধে টেনে এনেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। এছাড়া ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি আরও বলেন, এখনও কি আমেরিকার ফার্স্ট নীতি অটুট আছে, নাকি এখন ইসরায়েল ফার্স্ট? গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা চালায় ইরানে। ওই হামলায় খামেনি সহ আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, এবং বেসামরিক নিহতের সংখ্যা ছাড়াই হাজারেরও বেশি। এর পরপরই ইরান পাল্টা আঘাতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে একের পর এক স্থাপনা। এর মাঝেই লারিজানির এই হুঁশিয়ারি। সমর বিশ্লেষকদের মতে এই মন্তব্য আরও বাড়িয়ে দিতে পারে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে। ওয়াশিংটনের কংগ্রেস ভবনে ইরান যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ শুনানিতে ঘটেছে নাটকীয় কাণ্ড। সেখানে সাবেক সেনা কর্মকর্তা দাঁড়িয়ে শুরু করেন প্রতিবাদ। মুহূর্তেই উত্তেজনায় ভরে ওঠে পুরো কক্ষ। এরপর জোর করে শুনানি কক্ষ থেকে বের করার সময় ধস্তাধস্তিতে ভেঙে যায় হাত। কি ঘটেছিল কংগ্রেসের সেই কক্ষে, বিস্তারিত জানবো প্রতিবেদনে। ওয়াশিংটনের কংগ্রেস ভবনে তখন ইরান যুদ্ধ নিয়ে চলছে গুরুত্বপূর্ণ শুনানি। কক্ষ জুড়ে নীরবতা, টেবিলে সাজানো নথি, সামনে মাইক্রোফোন। হঠাৎই সেই শান্ত পরিবেশ ভেঙে যায় এক চিৎকারে। একজন সাবেক মেরিন ভেটেরান দাঁড়িয়ে শুরু করেন প্রতিবাদ। তিনি উচ্চস্বরে বলতে থাকেন, আমেরিকার মানুষ ইসরায়েলের জন্য যুদ্ধ করতে চায় না। মুহূর্তেই উত্তেজনায় ভরে ওঠে পুরো কক্ষ। এরপর তাকে জোর করে শুনানি কক্ষ থেকে বের করে দেওয়া হয়, এবং সেই ধস্তাধস্তির সময় তার হাত ভেঙে যায় বলেও জানা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে ওই ব্যক্তি হলেন সাবেক মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনেস। তিনি মার্কিন ইউনিফর্ম পরেই উপস্থিত ছিলেন শুনানিতে, এবং চিৎকার করে বলছিলেন, কেউই ইসরায়েলের জন্য যুদ্ধ করতে চায় না। তার অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান ইরান বিরোধী সামরিক অভিযানে সাধারণ আমেরিকানদের সমর্থন নেই। প্রতিবাদ শুরু হওয়ার পরই দ্রুত এগিয়ে আসে ক্যাপিটল পুলিশের সদস্যরা। তারা তাকে কক্ষ থেকে বের করে দিতে চেষ্টা করে। সেই সময় ধস্তাধস্তির মধ্যে একটি দরজায় তার হাত আটকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তখনই তার হাত ভেঙে যায় বলে মনে হয়। পরে পুলিশ পাহারায় তাকে নিয়ে যাওয়া হয় করিডরে। একজন সাংবাদিক পরে জানতে চান, আমেরিকান সৈন্যরা কি সত্যি ইরানে যুদ্ধ করতে চায়? উত্তরে ম্যাকগিনেস বলেন, অনেক আমেরিকান তাদের ছেলে মেয়েদের ইরানে যুদ্ধ করতে পাঠাতে রাজি নন। ঘটনাটি প্রত্যক্ষ করা একজন সাক্ষী জানান, পুলিশ তাকে জোর করে টেনে বের করে। দরজায় হাত আটকে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে মাটিতে ফেলে কাবু করা হয়। এই ঘটনায় মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহিও ছিলেন জড়িত। যদিও তিনি জানান, পরিস্থিতি শান্ত করতে এবং সাহায্য করার জন্য তিনি সেখানে হস্তক্ষেপ করেছিলেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ম্যাকগিনেসের বিরুদ্ধে গ্রেপ্তারে বাধা দেওয়া ও একজন পুলিশ কর্মকর্তার উপর হামলার 3টি অভিযোগ আনা হয়েছে। এদিকে এই নাটকীয় ঘটনা ঘটেছে এমন সময়ে যখন মধ্যপ্রাচ্যে দ্রুতই বাড়ছে উত্তেজনা। যৌথ হামলার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্পর্কিত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এই সংঘাতেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওদিকে ওয়াশিংটনের কংগ্রেস কক্ষের এই উত্তেজনা মনে করিয়ে দেয়, যুদ্ধের সিদ্ধান্ত কেবল সামরিক কৌশলের প্রশ্ন নয়, এটি মানুষের অনুভূতি, মতভেদ ও প্রতিবাদের সঙ্গেও আছে জড়িয়ে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার নতুন করে সামনে এসেছে যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি। ইরান বলছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। তবে এই দাবি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও কুয়েত। বিস্তারিত জানবো প্রতিবেদনে। যৌথ হামলার শিকার হবার পর একের পর এক পাল্টা আঘাতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে ধ্বংস হচ্ছে অসংখ্য স্থাপনা। এরই ধারাবাহিকতায় আরও একটি F-15 ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। 4 মার্চ বুধবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধবিমানটিকে গুলি করে নামিয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দিয়েছিল, দেশটির স্থানীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান কুয়েত সীমান্তে 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ছবি ও পাইলটদের প্যারাশুট দিয়ে নামার দৃশ্য ছড়িয়ে পড়ে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার কথা স্বীকার করলেও পরে যুক্তরাষ্ট্র ও কুয়েতের পক্ষ থেকে বলা হয় এটি সম্ভবত ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটেছে। এই ঘটনায় পাইলটরা নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছে বলেও জানা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিমান ভূপাতিতের এই দাবিগুলো সংঘাতকে আরও জটিল করে তুলছে। তবে ঘটনাগুলোর অনেক তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন নতুন করে উদ্বেগ তৈরি করেছে আরেকটি সামরিক পদক্ষেপ। উত্তর কোরিয়া এবার নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার সরাসরি তদারকি করছেন দেশটির নেতা কিম জং উন। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই যেন আগুনে ঘি ঢাললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নতুন সামরিক সক্ষমতা দেখাতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন একটি যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা তদারকি করেছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCN এর বরাতে রয়টার্স জানায়, 5 মার্চ বুধবার 5000 টন ওজনের নতুন ডেস্ট্রয়ার চোহিয়ন সমুদ্র থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। জাহাজটির আনুষ্ঠানিক কমিশনিং এর আগে এই পরীক্ষা চালিয়ে এর যুদ্ধ সক্ষমতা যাচাই করা হয়েছে। এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজটি সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন কিম জং উন। সেই সাথে তিনি একই শ্রেণীর বা আরও উন্নত যুদ্ধজাহাজ তৈরির আহ্বান জানান। তিনি বলেন, পানির নিচে ও পানির অন্য দিক থেকে আঘাত হানার জন্য এটি নৌবাহিনীর শক্তি দ্রুত বাড়াবে। এমনকি নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়া টাইমস জানিয়েছে, উত্তর কোরিয়া সাধারণত কৌশলগত অস্ত্র শব্দটি ব্যবহার করে এমন অস্ত্র বোঝাতে চেয়েছে যেগুলোর মধ্যে থাকতে পারে পারমাণবিক সক্ষমতা। ইউক্রেন যুদ্ধের ময়দানে শুধু গোলাবারুদের লড়াই নয়, এখন শুরু হয়েছে প্রযুক্তির নতুন প্রতিযোগিতা। যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা লাগার পর এবার আকাশে ভাসমান বেলুনে 5G নেটওয়ার্ক বসানোর পরিকল্পনা শুরু করেছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রে সংযোগ সচল রাখতে এই নতুন প্রযুক্তি কতটা কার্যকর হতে পারে জানবো সুপ্তি রায়ের প্রতিবেদনে। ইউক্রেন যুদ্ধের ময়দানে এবার প্রযুক্তির নতুন লড়াই শুরু হয়েছে আকাশে। স্টারলিংক সংযোগ বন্ধ হয়ে যাওয়ার পর যুদ্ধক্ষেত্রে যোগাযোগ সচল রাখতে এখন বেলুনে 5G টার্মিনাল বসানোর পরিকল্পনা শুরু করেছে রাশিয়া। গেল 5 ফেব্রুয়ারি ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে স্টারলিংক কর্তৃপক্ষ রুশ সেনাবাহিনীর ব্যবহৃত ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে সামনের সারিতে থাকা রুশ সেনাদের তথ্য আদান প্রদান, ড্রোন পরিচালনা এবং ওপর মহলের নির্দেশনা গ্রহণে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়। ইউক্রেনের তথ্য অনুযায়ী স্টারলিংক বন্ধ হওয়ার পর রুশ ড্রোনের লাইভ ভিডিও সম্প্রচার উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই সংকট কাটাতে রাশিয়া পরীক্ষা শুরু করেছে বারাজ 1 নামের একটি উচ্চ প্রযুক্তির স্ট্র্যাটোস্ফিয়ার বেলুন প্ল্যাটফর্ম। সহজভাবে বললে এটি এমন এক ধরনের প্রযুক্তিগত বেলুন যা মাটি থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় উড়তে পারে এবং প্রায় 100 কেজি পর্যন্ত যন্ত্রপাতি বহন করতে সক্ষম। বেলুনটিতে বিশেষ বায়ুচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা নিউমেটিক ব্যালাস্ট সিস্টেম রয়েছে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বাতাসের প্রবাহ ব্যবহার করে নির্দিষ্ট এলাকায় অবস্থান করতে পারে কোনো ইঞ্জিন ছাড়াই। এই প্ল্যাটফর্মে 5G টার্মিনাল বসিয়ে আকাশে একটি ভাসমান রিলে স্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার, যা অনেকটা স্যাটেলাইটের মতো দূরবর্তী এলাকায় সংকেত পাঠাতে এবং গ্রহণ করতে পারবে। ফলে সামনে থাকা সেনারা পিছনের ইউনিটের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবে খুব সহজে।
স্টার্লিং বন্ধের এক সপ্তাহের মাথায় 13 ফেব্রুয়ারি বারাজ 1 পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে এটি প্রায় পুরোপুরি রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বর্তমানে কয়েকদিন ধরে আকাশে থাকতে পারলেও ভবিষ্যতে কয়েক সপ্তাহ উড়তে সক্ষম করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে হঠাৎ করেই বেড়েছে সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলার মধ্যে ছড়িয়ে পড়ছে একটি দাবি, তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নাকি পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন। যদিও এই তথ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়। বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। তখনও কাটেনি রাতের অন্ধকার, সীমান্তের আকাশে যুদ্ধবিমানের শব্দ, মাটিতে বিস্ফোরণের আলো। ঠিক এমন এক ভোরে ছড়িয়ে পড়ে বড় এক দাবি, আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নাকি নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত অপারেশন গজব লিল হক অভিযানেই নাকি নিহত হয়েছেন তিনি। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওসিন্ট এর ইউরোপ শাখা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে করেছে এই দাবি। শুক্রবার ভোর 6:03 করা ওই পোস্টে ওসিন্ট ইউরোপের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডার সহ নিহত হয়েছেন। তবে এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এদিকে এই ঘটনার পটভূমি আরও গভীর। তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপিকে নির্মূলের অংশ হিসেবে গেল 21 ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে এই ঘটনার পটভূমি আরও গভীর। তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপিকে নির্মূলের অংশ হিসেবে গেল 21 ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমান বাহিনী। অভিযানের 2 প্রদেশে নিহত হন 80 জনেরও বেশি মানুষ। সেই অভিযানের বদলা নিতে বৃহস্পতিবার রাত 10টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাক আফগান সীমান্তবর্তী ডুরান্ট লাইন এলাকায় পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী। আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ এক প্রতিবেদনে জানায়, সেনাপ্রধান ফসিউদ্দিন ফিরাতের নির্দেশ অনুযায়ী রাত 12টা পর্যন্ত ডুরান্ট লাইন এলাকায় অভিযান চালিয়েছে আফগান সেনারা। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন পাক সেনা। এর পাশাপাশি বেশ কয়েকজন সেনাকে বন্দী করেও নিয়ে যায় তারা। এ সময় তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেছিলেন, তাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার পাকিস্তানি সেনাবাহিনীকে তারা নরকে পাঠাবেন। মধ্যপ্রাচ্যের তীব্র সংঘাতের মাঝেই ইরানের ক্ষমতার শীর্ষে এসেছে বড় পরিবর্তন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পরপরই তাকে ঘিরে কঠোর হুঁশিয়ারি এসেছে ইসরায়েল থেকে। দর্শক, এই হুঁশিয়ারি কি কোনো বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত? বিস্তারিত জানবো সুপ্তি রায়ের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র হয়ে উঠছে দিন দিন। খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে বলে জানা গেছে। কিন্তু পদে বসার পরপরই তিনি পেলেন মৃত্যুর হুমকি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বুধবার কঠোর ভাষায় জানান, ইরানের নতুন নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখেন তবে তাকেও সামরিক বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। সেই ব্যক্তির নাম কি বা তিনি কোথায় অবস্থান করছেন তা ইসরায়েলের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইরানের নতুন ওই নেতা যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালে তিনি ইসরায়েলের নির্মূল তালিকার শীর্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। এদিকে দীর্ঘদিন ধরেই বাবার ছায়ায় থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় ছিলেন মোস্তফা খামেনি। বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাকে দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হতো। 1969 সালের 8 সেপ্টেম্বর মাশহাদ শহরে জন্ম নেওয়া মোস্তফা খামেনি 1987 সালে আইআরজিসিতে যোগ দেন এবং ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশ নেন। পরে কোম সেমিনারিতে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে ধীরে ধীরে ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করেন। তবে 56 বছর বয়সী মোস্তফা এমন এক সময় ইরানের নেতৃত্বে এলেন যখন মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে যুদ্ধাবস্থা ও তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া ইরান, ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি। যুদ্ধ নিয়ে প্রতিবাদ করায় নিজেদের সেনার হাত ভেঙে দিল যুক্তরাষ্ট্র। একের পর এক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে কুয়েত, আমেরিকা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে ঘি ঢাললেন কিম জং উন, গুড়িয়ে দিলেন বিশাল নৌজাহাজ। স্টারলিংক বন্ধ হওয়ায় বিকল্প 5G বেলুন উড়ালো রাশিয়া। তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের গুঞ্জন, আফগান পাকিস্তান দ্বন্দ্বে নতুন মোড়। ইরানের সর্বোচ্চ নেতার আসনে খামেনি পুত্র মোস্তফা চেয়ারে বসেই পেলেন হুমকি। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।